আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ ৮ম পর্ব, ১৯ অধ্যায়। আমি উপরে উঠে দেখলাম যে গোস্ট তার পালের অবস্থান ঈষৎ পরিবর্তন করে বাতাসের বেগকে একটু ডান দিকে রেখে দ্রুত এগিয়ে চলছে। খালাসিরা সবাই ডেকের ওপরে উঠে এসেছে। লিজ আর জনসনকে একবার জাহাজে টেনে তোলার পর যে একটা কিছু ঘটবে সে সম্পর্কে কারও মনে কোনো সন্দেহ নেই। ৪ বার ঘণ্টা বেজে উঠল। লুই পিছনে গিয়ে হালের চাকার ভার নিল। বাতাসে একটা সুস্পষ্ট ভেজা ভেজা ভাব। আমি লক্ষ্য করলাম যে লুইয়ের পরনে অয়েল স্কিন। অবস্থা কেমন বুঝছো? ওকে জিজ্ঞেস করলাম আমি। সে জবাব দিল, ভাব দেখে মনে হচ্ছে স্যার ছোটখাটো একটা ঝড় উঠবে, অল্প স্বল্প বৃষ্টিও হবে বোধহয়। একটা বড় ঢেউ কাটিয়ে আমাদের জাহাজ আরেকটু এগোতেই হঠাৎ পালের এক ফাঁক দিয়ে একটা ছোট্ট নৌকা মুহূর্তের জন্য আমাদের দৃষ্টিপথে পড়ল। আমি বললাম, দুর্ভাগ্য ওদের, নইলে কেন আমাদের চোখে পড়বে? লুই চাকাটা একটু ঘুরিয়ে সামান্য ইতস্তত করল। তারপর বলল, আমার মনে হয় ওরা কোনো মতেই তীরে পৌঁছতে পারত না স্যার। তাই মনে হয় তোমার? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ স্যার, ওই যে দেখলেন। বলতে বলতে সে দ্রুত চাকা ঘুরিয়ে জাহাজকে একটা প্রচণ্ড হাওয়ার ঝাপটা থেকে আড়াল করল। আর ১ ঘন্টার মধ্যে সমুদ্রের অবস্থা যা হবে, তাতে ওই রকম ঠুনকো নৌকা কিছুতেই টিকতে পারবে না। আমরা যে ওদের দেখতে পেয়েছি, এক হিসেবে সেটা ওদের সৌভাগ্য। বাঘা লার্সেন জাহাজের পশ্চাৎভাগে আগের নৌকাটির উদ্ধারপ্রাপ্ত যাত্রীদের সঙ্গে কথা বলছিল। এবার সামনের দিকে এগিয়ে এলো। তার চলনে বাঘের মতো নিঃশব্দ মসৃণ গতিভঙ্গি এখন আরেকটু সুস্পষ্ট। তার চোখ দুটি যেন জ্বলছে। আমাকে দেখে বলল, ৩ জন তৈল ব্যবসায়ী আর একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ৪ জনকেই আমরা খালাসি বানিয়ে ফেলব। নিদেন পক্ষে নৌকার মাল্লা। মহিলাটির খবর কি বলো? কোনো কারণ নেই, তবু তার কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ছুরির ফলার মতো কি একটা যেন খচ করে বিঁধল। মনকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা একটা অহেতুক নির্বোধ স্পর্শকাতরতা, কিন্তু সে খচখচ ব্যথাটা কিছুতেই গেল না। আমি বাঘা লার্সেনের প্রশ্নের জবাবে কোনো কথা না বলে শুধু একটু কাঁধ কোঁচকালাম। বাঘা লার্সেন ঠোঁট উল্টে দীর্ঘ শীষ দিয়ে উঠল। তারপর জানতে চাইল, ওর নাম কি? জানি না, আমি জবাব দিলাম। সে অত্যন্ত ক্লান্ত, ঘুমিয়ে আছে। আমি আপনার কাছ থেকেই সব জানতে চাই। কোন জাহাজে ছিল ওরা? বাঘা লার্সেন সংক্ষেপে বলল, সিটি অফ টোকিও নামের একটি মেল জাহাজে করে ফ্রিস্কো থেকে ইয়োকোহামা যাচ্ছিল। টাইফুনের পাল্লায় পড়ে জাহাজ নষ্ট হয়ে যায়। পুরানো জাহাজ, ঝড়ের দাপটে চালুনির মতো ছিদ্র হয়ে গিয়েছিল তার সর্বাঙ্গ। ৪ দিন ধরে নৌকার আশ্রয়ে সমুদ্রের বুকে এইভাবে ঘুরে বেরিয়েছে। এবার তোমার খবর বলো। মহিলাটির সম্পর্কে কি আবিষ্কার করলে? কুমারী, জায়া না বিধবা? কি হে? বিদ্রুপ ভরা গলায় সে প্রশ্ন করে গেল। তার দু চোখ হাসিতে চিকচিক করছে। আমি বলতে আরম্ভ করলাম, আপনি কি ওদের সেই ইয়োকোহামায় পৌঁছে দেবে কিনা এই প্রশ্নও আমার জিভের ডগায় এসেছিল। আপনি লিচার জনসনের কি করবেন? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল, বলল, সত্যি বুদ্ধু, বুঝতে পারছি না। এই নতুন লোকদের পাওয়ার পর খালাসিদের ঘাটতি আর আমার নেই। আমি বললাম, ওদের কিন্তু পালাবার শাস্তি যথেষ্ট হয়েছে। এক কাজ করুন না, ওদের সঙ্গে এবার থেকে একটু ভিন্ন ধরনের ব্যবহার করুন। জাহাজে তোলার পরে একটু সদয় ব্যবহার করুন ওদের সাথে। যে অন্যায় ওরা করুক না কেন, অত্যাচার আর নিপীড়নে অতিষ্ঠ হয়েই করেছে। আমার অত্যাচারে? শান্ত গলায় আমি বললাম, হ্যাঁ আপনার। আর বাঘা লার্সেন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, যদি ওদের দুজনের প্রতি আপনি মাত্রাতিরিক্ত দুর্ব্যবহার করেন, তাহলে আপনাকে খুন করার ইচ্ছা আমার মধ্যে এত প্রবল হয়ে উঠতে পারে যে সম্ভবত নিজের প্রাণের মায়াও আমি ভুলে যাব। ব্রাভো! সে চিৎকার করে উঠল। তোমার জন্য আমার রীতিমতো গর্ববোধ হচ্ছে বুদ্ধু। এতদিনে নিজের পায়ে দাঁড়াতে শিখেছ, একটু বেশিই শিখেছ।
এখন খুব মানুষ হয়ে উঠেছ দেখছি। দুর্ভাগ্যবশত এতকাল আরামে থেকে থেকে বাঁচতে পারোনি, কিন্তু এখন বেশ পরিণত হয়ে উঠেছ। তোমাকে আগের চাইতে ভালো লাগছে আমার বুদ্ধু। তারপর ওর মুখের ভঙ্গি ও গলার স্বর বদলে গেল। এখন ঠাট্টার ছাপ আর নেই। গম্ভীর মুখে সে বলল, তুমি প্রতিজ্ঞায় বিশ্বাস করো? প্রতিশ্রুতিকে তুমি পবিত্র জিনিস বলে মনে করো? অবশ্যই, আমি বললাম। তাহলে একটা চুক্তি করা যাক। আমি যদি কথা দেই যে লিচ আর জনসনের গায়ে হাত তুলব না, তাহলে তুমি আমাকে হত্যা করার কোনো চেষ্টা করবে না। এই কথা দেবে? একটু থেমে তাড়াতাড়ি যোগ করল, না না, তোমার ভয়ে যে আমি ভীত তা নই, মোটেই তা নয়। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। লোকটার হলো কি? অধৈর্য কণ্ঠে সে বলল, কি রাজি? আমি বললাম, হ্যাঁ রাজি। বাঘা লার্সেন আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। আমরা হাত মিলালাম, কিন্তু আমি যেন সেই মুহূর্তেই তার দুচোখে একটা ব্যঙ্গ ভরা শয়তানি হাসির ঝিলিক দিয়ে উঠতে দেখলাম। আমরা হাঁটতে হাঁটতে জাহাজের পেছন দিকে চলে গেলাম। তারপর বাঁ ধারে গেলাম। নৌকাটা তখন বেশ কাছে এসে পড়েছে। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। জনসন হাল ধরে আছে, লিচ প্রাণপণে পানি সেচছে। বাঘা লার্সেন জাহাজ একটু পাশে সরিয়ে নেবার জন্য লুইকে ইঙ্গিত করল। আমরা বাতাসের অনুকূলে মাত্র ২০ ফুট দূর দিয়ে নৌকা ছাড়িয়ে দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে গেলাম। জাহাজ বাতাসের ঝাপটা আটকে দিল। নৌকার পাল শিথিল হয়ে লটর পটর করতে লাগলো। তার ভারসাম্য বিপর্যস্ত হল। তাড়াতাড়ি জনসন আর লিচ স্থান পরিবর্তন করে কোনো রকমে সামলে নিল। আমাদের জাহাজ একটা বিরাট ঢেউয়ের মাথায় উঁচু হয়ে দুলতে আরম্ভ করল, আর ওদের নৌকা আরেকটা ঢেউয়ের নিচু টানে তলিয়ে গেল। লিচ আর জনসন এই সময় জাহাজের রেলিং ধরে সার বেঁধে দাঁড়ানো নিজেদের পুরনো সঙ্গীদের দিকে সোজা চোখ তুলে তাকালো। কারো মুখে কোনো সম্ভাষণ নেই। সঙ্গীদের চোখে তারা ইতোমধ্যে মৃত মানুষে পরিণত হয়েছে। জীবন আর মৃত্যুর মধ্যে যে অনতিক্রম্য ব্যবধান, তাদের মধ্যে সেই ব্যবধান রচিত হয়ে গেছে। পরের মুহূর্তে তাদের নৌকা বাঘা লার্সেন আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার বিপরীত দিকে এসে পড়ল। এবার আমরা ঢেউয়ের নাগরদোলায় চড়ে নিচের দিকে নামছি। ওরা উঠছে ঢেউয়ের চূড়ায়। জনসন আমার দিকে তাকালো। আমি দেখলাম তার চোখ মুখ ক্লান্ত ও অবসন্ন, বিধ্বস্ত। আমি হাত নেড়ে তাকে সম্ভাষণ জানালাম। সেও উত্তরে হাত নাড়ল, কিন্তু সে হাত নাড়ার মধ্যে অপরিসীম হতাশার প্রকাশ সুস্পষ্ট। সে যেন এর মাধ্যমে তার বিদায় সম্ভাষণ জানালো। লিচের চোখে আমি চোখ রাখতে পারিনি। সে তার পুরনো দুর্জয়ের তীব্র ঘৃণার দৃষ্টি নিয়ে সোজা বাঘা লার্সেনের চোখের দিকে তাকিয়েছিল। তার পরের মুহূর্তেই ওরা জাহাজের পেছনে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে অকস্মাৎ ওদের পালে বাতাস লেগে তা ফুলে ফেঁপে উঠল। তা সামলাতে না পেরে নৌকাটা একবার চরকির মতো ঘুরে একপাশে কাত হয়ে পড়ল। আমার মনে হলো ওরা এবার নিশ্চিত ডুবে যাবে। একটা রজত শুভ্র প্রকাণ্ড ঢেউ তাদের উপর ভেঙে পড়ল। অর্ধেক নৌকা তখন পানির নিচে, অর্ধেক পানির ওপর। লিচ পানি সেচছে পাগলের মতো। জনসন হালের বৈঠা আঁকড়ে ধরে আছে প্রাণপণে। জনসনের মুখ দুর্ভাবনায় সাদা বিবর্ণ। বাঘা লার্সেন আমার দিকে তাকিয়ে রুক্ষভাবে খ্যাক করে একটু হেসে অন্যদিকে চলে গেল। আমি ভাবলাম সে এবার জাহাজ থামিয়ে নৌকাটাকে তুলে নেবার নির্দেশ দেবে, কিন্তু তার কোনো লক্ষণ দেখা গেল না। লুই পাথরের মতো ভাবলেশীন মুখে হালের চাকা ধরে জাহাজ চালাতে লাগলো। কিন্তু আমি সামনের দিকে জটলা পাকানো খালাসিদের মুখে স্পষ্ট বিভ্রান্তির চিহ্ন ফুটে উঠতে দেখলাম। কিন্তু গোস্ট সমুদ্রের বুক চিরে সবেগে সামনের দিকে এগিয়ে চলল। দেখতে দেখতে ওদের নৌকা একটা ছোট্ট কালো বিন্দুর মতো পেছনে পড়ে রইল। তখন বাঘা লার্সেন জাহাজের ডান দিকে এগিয়ে গেল। তার গলায় নতুন নির্দেশ ধ্বনিতে হলো। জাহাজ থামাবার হুকুম দিল সে। একটা পাল নামানো হলো। আমরা ততক্ষণে নৌকা ছেড়ে প্রায় ২ মাইল এগিয়ে এসেছি, উজান বাতাস ঠেলে। শিল শিকারী নৌকাগুলিকে বাতাসের উল্টো দিকে স্বচ্ছন্দে চলবার উপযুক্ত করে তৈরি করা হয় না। সেজন্যই সাধারণত জাহাজকে এমন জায়গায় রাখা হয় যেন বাতাসের অনুকূলে নৌকাগুলি ছুটে এসে তার মধ্যে উঠে পড়তে পারে। অথচ বর্তমান পরিস্থিতিতে এই সীমাহীন নিষ্ঠুর সমুদ্রের মাঝে
গোস্ট ছাড়া জনসন আর লিচের আশ্রয় নেবার আর কোনো জায়গা ছিল না। তারা প্রাণপণে বাতাস ঠেলে জাহাজের দিকে এগিয়ে আসতে চেষ্টা করল। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে এগিয়ে আসার কাজটা মোটেই দ্রুত বা সহজ হলো না। বড় বড় এক একটা ঢেউ পাহাড়ের মতো উঁচু হয়ে আসে, আর মনে হয় নৌকা বুঝি এবার তার তলায় পড়ে গুঁড়ো হয়ে যাবে। কয়েকবার শুভ্র ফেনিল ঢেউয়ের প্রচণ্ড ঝাপটায় নৌকাটি শোলার মতো ছিটকে পেছনে হটে গেল। জনসন ছিল আশ্চর্য কুশলী ও সুদক্ষ নাবিক। যেমন জাহাজ, তেমনি ছোট্ট নৌকা চালাতেও সে ছিল ওস্তাদ। প্রায় ১.৫ ঘন্টা পরিশ্রম করার পর সে আস্তে আস্তে আমাদের জাহাজের কাছে এসে পৌঁছল। আমি বাঘা লার্সেনকে কতকটা আপন মনে, কতকটা ওদের উদ্দেশ্যে বিড়বিড় করে বলতে শুনলাম, তাহলে তোমাদের মত পাল্টেছে? এখন এই জাহাজেই আবার উঠে আসতে চাও বুঝি? বেশ, আসতে থাকো। বলে সে চিৎকার করে আমাদের জাহাজের দাড়ি মাল্লাদের উদ্দেশ্যে নির্দেশের পর নির্দেশ দিতে আরম্ভ করল। লুইকে বিশ্রাম দিয়ে তখন হালে চাকা ধরে দাঁড়িয়েছিল উফটি উফটি। সে জাহাজ চালিয়ে দিল। একটু ঘুরে এগিয়ে যেতেই পালে হাওয়া লাগলো সজোরে। তীরের মতো লাফিয়ে জাহাজ সামনের দিকে আবার এগিয়ে গেল। জনসন আসন্ন বিপদ দেখে কোনো মতে ঢেউয়ের ধাক্কা থেকে প্রাণ বাঁচিয়ে দ্রুত একপাশে সরে গেল তার নৌকা নিয়ে। আবার বাঘা লার্সেন হেসে উঠল আর হাত তুলে ওদেরকে তার পিছু পিছু আসার জন্য ইশারা করল। আমি বুঝলাম সে ওদের সঙ্গে খেলা করছে, ওদের একটা শিক্ষা দিতে চায় সে। ওদেরকে মার দেবার বদলে সে এই শিক্ষার ব্যবস্থা করেছে। কিন্তু শিক্ষাদানের পদ্ধতিটা নিঃসন্দেহে বড় বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ওই ছোট্ট ঠুনকো নৌকা ডুবে যেতে পারে। জনসন তাড়াতাড়ি নিজেদের নৌকো সামলে আবার আমাদের জাহাজের পেছন পেছন ছুটল। এছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। মৃত্যু সর্বত্র তার নিষ্ঠুর থাবা উদ্যত করে এগিয়ে আসছে। এখন শুধু সময়ের প্রশ্ন। একবার কোনো একটা প্রচণ্ড ঢেউয়ের তোড়ের সামনে হয়তো তারা আর তাল সামলাতে পারবে না, তার নিচে চাপা পড়ে নিঃশেষে তলিয়ে যাবে। আমি লুইয়ের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আমার কানে কানে ও ফিসফিস করে বলল, মরণ ওদের বুকে বাসা বেঁধে বসেছে। আমি প্রফুল্ল কণ্ঠে বললাম, আরে না, একটুক্ষণের মধ্যে ও তাদের জাহাজে তুলে নেবে, দেখো, একটু শিক্ষা দিচ্ছে শুধু। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে লুই বলল, আপনার ধারণা তাই? নিশ্চয়ই, আমি জবাব দিলাম। কেন, তোমার কি ধারণা? সে উত্তর দিল, আমার কোনো ধারণা নেই। আজকাল নিজের চামড়া ছাড়া আর কোনো কথা আমি ভাবি না। চারদিকের কাণ্ড কারখানা দেখে আমি তাজ্জব বনে গেছি। ফ্রিস্কোতে হুইস্কি গিলে কি ঝামেলায় যে পড়লাম, আর ওই মহিলার পাল্লায় পড়ে আপনি আরও বড় ঝামেলায় জড়াচ্ছেন নিজেকে। কি যে বোকামি করছেন সেটা শুধু আমিই জানি। হাতের কাজ শেষ করে সে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়ে প্রশ্ন করলাম, তোমার এসব কথার মানে কি? আমার কথার মানে কি? সে চেঁচিয়ে উঠল, আমাকে জিজ্ঞেস করছেন আপনি? বাঘা লার্সেন কি মনে করেছে সেটা ভাবুন গিয়ে, বুঝলেন? বাঘা লার্সেনের কথা খেয়াল রাখবেন। আমি আমার নিজের মনের ভয়ের প্রতিধ্বনি শুনলাম লুইয়ের কথায়। আবেগে ঝোঁকে ওর হাত ধরে আমি হঠাৎ বলে উঠলাম, বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়াবে তো? আমি আপনার পাশে দাঁড়াবো? সে চমকে উঠল যেন। মোটু লুই তার নিজের পাশে দাঁড়াতেই হিমশিম খেয়ে যাবে। আমি আপনাকে বলে রাখছি, সবে বিপদ শুরু হচ্ছে, সবে শুরু, বুঝলেন? আমি তাচ্ছিল্য ভরে বললাম, তুমি যে এত কাপুরুষ তা জানতাম না। সেও আমার দিকে অনুকম্পা আর তাচ্ছিল্য ভরা দৃষ্টিপাত করে আমাদের পেছনের নৌকাটির ছোট্ট পালের দিকে আঙুল তুলে বলল, ওই বোকা দুটোর জন্য আমি নয় করে আঙ্গুল নাড়াতেও রাজি নই, কিন্তু তাই বলে আপনার মতো জীবনে প্রথম দেখা এক মেয়ে মানুষের জন্য অনর্থক হাজারটা বিপদ ডেকে আনবো নাকি? আমি ঘৃণায় কোনো কথা না বলে পেছনের দিকে চলে গেলাম। আমাকে দেখেই বাঘা লার্সেন বলে উঠল, ওই বড় পাল দুটো নামিয়ে ফেলার ব্যবস্থা করুন মিস্টার ভ্যান উইডেন। এতক্ষণে লিজ আর জনসন সম্পর্কে আমার দুশ্চিন্তা কিছু কমল। বুঝলাম যে ওদের ছেড়ে খুব বেশি দূর চলে যেতে চায় না। আমার মনে একটু আশার সঞ্চার হলো। তাড়াতাড়ি ওর নির্দেশ পালনে আমি মন দিলাম। আমার মুখ দিয়ে কথা বেরোতে না বেরোতে খালাসিরা লাফিয়ে উঠে যে যার কাজে লেগে গেল। ওদের তৎপরতা লক্ষ্য করে বাঘা লার্সেনের মুখে একটা ক্রূর হাসি ফুটে উঠল। তবু আমাদের জাহাজ থেকে নৌকার দূরত্ব বেড়েই চলল। শেষে বেশ কয়েক মাইলের ব্যবধান স্থাপিত হবার পর আমরা জাহাজ থামিয়ে নীরবে ওদের প্রতীক্ষা করতে লাগলাম। সবাই একদৃষ্টিতে এগিয়ে আসা নৌকার দিকে তাকিয়ে আছে।
এমনকি বাঘা লার্সেনও। একমাত্র বাঘা লার্সেন ছাড়া সবাই অল্প বিস্তর উত্তেজিত। লুই স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখের অস্থির ভাব সে চেষ্টা করেও সম্পূর্ণ গোপন করতে পারছে না। নৌকা ক্রমেই কাছে এগিয়ে এলো, কখনো ঢেউয়ের মাথায় উঁচু হয়ে, কখনো অতলে তলিয়ে গিয়ে। ফেনিল সবুজ তরঙ্গরাশির মধ্য দিয়ে মনে হলো যেন সজীব কোনো বস্তু লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। মাঝে মাঝে আমার মনে হলো যে এইরকম প্রচণ্ড ঢেউয়ের তাণ্ডব লীলার মধ্যে নৌকা কিছুতেই টিকে থাকতে পারবে না। কিন্তু সে অসাধ্য সাধন করল। হঠাৎ ঝড় আর বৃষ্টি আরম্ভ হলো প্রবল বেগে। তারপর নৌকাটা প্রায় আমাদের জাহাজের ওপর হুমড়ি খেয়ে পড়ার উপক্রম করল। বাঘা লার্সেন সেই মুহূর্তে চিৎকার করে আদেশ দিল, নিজেই লাফ দিয়ে গিয়ে হালের চাকা ধরল, জাহাজের মুখ ঘুরিয়ে দিল অন্যদিকে। আবার গোস্ট বাতাস কেটে কেটে এগিয়ে গেল সামনের দিকে। আর 2 ঘন্টা ধরে লিচ আর জনসন ছুটল আমাদের পেছনে পেছনে। আবার জাহাজ থামালাম আমরা, তারপর আবার ছুটে গেলাম সামনের দিকে, এমনি বেশ কয়েকবার। আর সারাক্ষণ ছোট্ট নৌকাটি জীবন মরণ সংগ্রাম করে চলল। এক একবার ঢেউয়ের চূড়ায় চড়ে আকাশের দিকে উঠে গেল, আর অন্য সময় যেন অথই পানির নিচে পাতালে ডুব দিল। এমনি করতে করতে একবার যখন আমাদের জাহাজ থেকে মাত্র পোয়া মাইলের মতো দূরে, তখন একটা ঘন প্রবল বৃষ্টির পর্দার আড়ালে নৌকাটা চোখের অন্তরালে অদৃশ্য হয়ে গেল। আর তাকে চোখে দেখেনি কেউ। কিছুক্ষণ পর আবার বাতাসের ঝাপটায় আকাশ পরিষ্কার হলো, কিন্তু তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের বুকে কোনো ছোট্ট পালের চিহ্ন দেখা গেল না। একবার আমার মনে হলো সাদা ঢেউয়ের চূড়ায় মুহূর্তের জন্য একটা উল্টানো নৌকার কালো পিঠ দেখলাম যেন। কিন্তু ওই পর্যন্তই। লিচ এবং জনসনের জীবনের সকল জ্বালা যন্ত্রণার অবসান এইভাবেই ঘটল। খালাসিরা জাহাজের মধ্যভাগে নিশ্চল হয়ে জটলা বেঁধে দাঁড়িয়ে থাকল। কেউ নিচে নেমে গেল না, কেউ কোনো কথা বলল না, কেউ কারে দিকে তাকালো না পর্যন্ত। সবাই যেন কেমন হতবুদ্ধি ও অসাড় হয়ে গেছে। সকলের মুখই চিন্তাকুল। সবাই কি যেন ভাবছে। এইমাত্র যা ঘটে গেল তার অর্থ যেন তারা বুঝে উঠতে পারছে না। বাঘা লার্সেন অবশ্য তাদের ভাবনার কোনো অবকাশ দিল না। সে সঙ্গে সঙ্গে জাহাজকে তার নির্ধারিত পথে চালনা করল। সেই পথে শিলের পালে সাক্ষাৎ মিলবে। সেই পথ ইয়োকোহামা বন্দরের পথ নয়। খালাসিরা দড়ি, কাছি, মাস্তুল, পাল নিয়ে নিজের নিজের কাজে লেগে গেল। কিছু কাজের যেন কারো উৎসাহ নেই। নিজেদের মধ্যে সাপ সাপান্ত করতে লাগলো তারা, কিন্তু তাও যেন কেমন রুদ্ধ অস্পষ্ট গলায়, প্রাণহীন ভঙ্গিতে। তবে শিকারীদের ব্যাপার আলাদা রকম। অদম্য স্মোক কি একটা মজার কাহিনী বর্ণনা করল, আর ওরা সবাই হো হো করে হাসতে হাসতে নিজেদের আস্তানার দিকে নেমে গেল। আমি রান্নাঘরের পাশ দিয়ে নিজের জায়গায় যাবার উদ্যোগ করছিলাম। এমন সময় নতুন উদ্ধারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ভদ্রলোক আমার কাছে এগিয়ে এলো। তার মুখ সাদা, ঠোঁট কাঁপছে। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ভয়ানক ব্যাপার! এটা কি ধরনের জাহাজ, স্যার? আমি প্রায় নিষ্ঠুর গলায় বললাম, আপনার চোখ আছে, সে চোখ আপনি নিজেই সব দেখেছেন। আমি নিজে ভয় ও বেদনায় মুহ্যমান। বাঘা লার্সেনের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনার প্রতিশ্রুতি? সে জবাব দিল, ওই প্রতিশ্রুতি দেওয়ার সময় ওদের জাহাজে তুলে নেবার কথা আমি চিন্তাও করিনি। সে যাই হোক, তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে আমি ওদের গায়ে হাত দিইনি। একটু পরেই হাসতে হাসতে আবার বলল, না না, গায়ে হাত দিইনি। আমি কোনো কথা বললাম না। কথা বলার শক্তি ছিল না আমার। আমার সমস্ত মন নিতান্ত বিভ্রান্ত আর বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে শান্তচিত্তে সবকিছু ভেবে দেখার জন্য আমার সময়ের দরকার। নিচে যে মহিলা বাড়তি কেবিনে এই মুহূর্তে ঘুমিয়ে আছে, তার দায়িত্ব আমার উপরে রয়েছে। সে দায়িত্বের কথা আমাকে ভাবতে হবে। এটুকু অন্তত আমার মাথায় ঢুকলো যে তাকে কোনো সাহায্য করতে হলে আমার পক্ষে সাত তাড়াতাড়ি করে কোনো হঠকারিতা করলে চলবে না। ২০ অধ্যায়। তারপর বাকি দিনটুকু একরকম নির্ঝঞ্ঝাটেই কেটে গেল। ঝড় আর না বেড়ে উঠে ধীরে ধীরে কমে গেল। ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গীদের বাঘা লার্সেন বেশ কঠোরভাবে তাদের নতুন দায়িত্বের কথা বুঝিয়ে দিল। স্লপ চেস্ট থেকে প্রত্যেককে উপযুক্ত পোশাক দেয়া হলো। শিকারীদের সঙ্গে কে কোন নৌকায় কাজ করবে, জাহাজে খালাসির কাজে কাকে কখন কি করতে হবে, সব তাদের পরিষ্কার করে বুঝিয়ে দেয়া হলো। মৃদু গুঞ্জনে তার আপত্তি জানালো, কিন্তু বাঘা লার্সেনের যে পরিচয় ইতোমধ্যে তারা চাক্ষুষ প্রত্যক্ষ করেছে,
তার ভয়ে বিশেষ উচ্চবাক্য করতে ভরসা পেল না। নিজেদের সাজ সরঞ্জাম নিয়ে তারা সামনে খালাসিদের অঞ্চলে চলে গেল। সেখানে ওদের দুঃখ দুর্দশা আর অত্যাচারের কাহিনী শুনে বিদ্রোহের শেষ কণাটুকু ওদের মন থেকে অন্তর্হিত হলো। মিস ব্রুস্টার, তার নাম ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়েছিলাম, অবিশ্রাম ঘুমোতে লাগলো। রাতের খাবার সময় আমার অনুরোধে শিকারীরা নিচু গলায় কথাবার্তা বলল, যেন ওর ঘুমের ব্যাঘাত না হয়। পরদিন সকালের আগে আর তার দেখা পাওয়া যায়নি। আমার ইচ্ছা ছিল ওর নিজের ঘরে তার খাবার পাঠিয়ে দেয়া হোক, কিন্তু বাঘা লার্সেন কিছুতেই রাজি হলো না। তিনি কি এমন কেউকেটা যে একসঙ্গে কেবিনে খাবার টেবিলে বসতে পারবেন না? বাঘা লার্সেন কঠিন গলায় সে কথা জানতে চাইল। কিন্তু মিস ব্রুস্টার খাবার টেবিলে যোগ দেবার পর মজার পরিস্থিতির উদ্ভব হলো। শিকারীদের সবার মুখে যেন তালা লেগে গেল। শুধু জ্যাক হর্নার আর স্মোকের বিশেষ লজ্জা বা সংকোচ দেখা গেল না। তারা মাঝে মাঝে ওর দিকে চোরা চোখে তাকাতে লাগলো। কখনো কখনো আলাপ আলোচনাতেও অংশ নিল। কিন্তু বাকি চারজন প্লেটে মুখ গুজে চোখ নিচু করে একমনে খেয়ে গেল। শুধু তাদের চোয়াল আর কান জানোয়ারের কানের মতো তাল মিলিয়ে নড়তে লাগলো। প্রথম দিকে বাঘা লার্সেন বিশেষ কোনো কথা বলল না, শুধু প্রশ্ন করা হলে তার জবাব দিল। কিন্তু ও যে লজ্জা বা সংকোচ বোধ করছিল, মোটেই তা নয়। ঠিক এই ধরনের রমণী সে আগে কোনো দিন দেখেনি। মেয়েদের এই রূপের সঙ্গে তার পরিচয় ছিল না, তাই গভীর কৌতূহলের সঙ্গে ও খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছিল। ওর মুখের উপর থেকে সে চোখ সরালো না, শুধু মাঝে মাঝে ওর হাত আর কাঁধ নাড়ার ভঙ্গি লক্ষ্য করল। আমিও তাকে ভালো করে লক্ষ্য করছিলাম। আর যদিও আমি কথাবার্তা চালিয়ে যেতে লাগলাম, তবু আমি বুঝতে পারছিলাম যে আমিও যেন একটু সংকোচ বোধ করছি। সম্পূর্ণ সহজ আত্মপ্রত্যয় সুর যেন আমার কথাবার্তায় লাগছে না। কিন্তু বাঘা লার্সেনের মধ্যে বিন্দুমাত্র আড়ষ্টতা ছিল না। গভীর আত্মবিশ্বাসে সে দৃঢ় ও মহিমান্বিত। সেখানে যেন কিছুই ফাটল ধোয়াতে পারবে না। ঝড়ঝঞ্ঝার মতো রমণী সম্পর্কেও সে ভয়লেশীন। বাঘা লার্সেনের দিকে ফিরে সোজা তার চোখে চোখ রেখে মিস ব্রুস্টার জিজ্ঞাসা করল, আমরা কখন ইয়োকোহামায় পৌঁছব? এইবার আর লুকোচুরির আড়াল নেই, সরাসরি সহজ একটি প্রশ্ন। সকলের চোয়াল নাড়া বন্ধ হয়ে গেছে, কানও আর নড়ছে না। আর চোখ যদিও প্লেটের ওপর আঠা দিয়ে লাগানো, তবু কান দুটি উদগ্র হয়ে আছে কাপ্তানের উত্তর শোনার জন্য। 4 মাস পরে, আর মৌসুম যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে 3 মাস পরেও হতে পারে, জবাব দিল বাঘা লার্সেন। ও কেমন হতচকিত হয়ে গেল। কোনো রকমের তোতলাতে তোতলাতে বলল, আমি ভেবেছিলাম, আমার ধারণা ছিল একদিনের মধ্যেই ইয়োকোহামায় পৌঁছে যাব। এটা। ও চুপ করল। যে দেখল সে সবাই নিজের নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কোনো সহানুভূতির চিহ্ন নেই। হে, এটা অন্যায়, সে তার বাক্যটি শেষ করল। বাঘা লার্সেন আমার দিকে ইঙ্গিত করে চোখে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, সে প্রশ্নের ফয়সালা আপনি মিস্টার ভ্যান উইডেনের সঙ্গে করবেন। ন্যায় অন্যায়ের বিষয়ে মিস্টার ভ্যান উইডেন একজন পণ্ডিত ও বিশেষজ্ঞ। আমি সামান্য জাহাজি। সমস্ত ব্যাপারটা আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। আমাদের সঙ্গে এতদিন থাকতে হবে, এটা আপনার দিক থেকে হয়তো দুর্ভাগ্যের, কিন্তু আমাদের দিক থেকে নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। সে হাসি ভরা চোখে মিস ব্রুস্টারের দিকে তাকালো। সেই দৃষ্টির সামনে ও চোখ নামিয়ে নিল, কিন্তু তারপরেই প্রায় উদ্ধত ভঙ্গিতে আমার দিকে তাকালো। আমি সেই চোখে সুস্পষ্টভাবে অনুচ্চারিত প্রশ্নটি পড়লাম, এটা কি ঠিক? কিন্তু আমি ততক্ষণে স্থির করে ফেলেছি যে আমার ভূমিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। আমি চুপ করে থাকলাম। সে এবার সরাসরি আমাকে জিজ্ঞেস করল, আপনি কি মনে করেন? ব্যাপারটা হয়তো দুর্ভাগ্যজনক, বিশেষ করে যদি আগামী 2-4 মাসের মধ্যে আপনার অন্যত্র কোনো কাজের কথা দেয়া থাকে। কিন্তু আপনি স্বাস্থ্যোন্নতির উদ্দেশ্যে জাপানে যাচ্ছিলেন। আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেই উদ্দেশ্য আমাদের জাহাজে ভ্রমণকালীন যতটা সফল হবে, অন্য কোনোখানে অতটা সফল হবে না। আমি দেখলাম ক্রোধে তার চোখ দুটো জ্বলে উঠল। এবার আমি নিজের চোখ নামিয়ে নিলাম। তবু আমার মুখের ওপর তার তীব্র দৃষ্টি অনুভব করে আমি লাল হয়ে উঠলাম। কাজটা কাপুরুষোচিত হলো, কিন্তু এছাড়া আমি কী বা করতে পারতাম? বাঘা লার্সেন হেসে উঠে মন্তব্য করল, মিস্টার ভ্যান উইডেন বিশেষজ্ঞের মতোই উক্তি করেছেন। আমি মাথা নাড়লাম। মিস ব্রুস্টার ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন। এরপর কে কি বলে সাগ্রহে তা শোনবার জন্য অপেক্ষা করছেন। বাঘা লার্সেন বলে চলল,
অবশ্য এখনও নিতান্ত অপরিণত, কিন্তু বেশ দ্রুত উল্লেখযোগ্য বিকাশ ঘটছে স্বীকার করতে হবে। প্রথম যখন ও জাহাজে উঠেছিল তখন আপনি যদি দেখতেন, একটা রোগা দুর্বল পুঁচকে প্রাণী, তাই না কার্ফুট? হঠাৎ এইভাবে সম্ভাষিত হয়ে কার্ফুট চমকে উঠল। তার হাত থেকে মেঝের উপর সশব্দে ছুরি পড়ে গেল। অস্ফুট শব্দ করে সে বাঘা লার্সেনের কথায় তার সায় জানালো। বাঘা লার্সেন আবার বলল, আলুর খোসা ছাড়িয়ে আর বাসন কোসন মেজে নিজেকে বিকশিত করে তুলেছে, তাই না কার্ফুট? আবারও কার্ফুট সম্মতিসূচক একটা ঘোত করে শব্দ করল। এখন ওর দিকে তাকিয়ে দেখুন। এখনও ওকে পেশিবহুল বলা যাবে না, কিন্তু গায়ের মাংসপেশির চিহ্ন এখন দেখা যাচ্ছে। প্রথম যখন জাহাজে আসে তখন এসব কিছুই ছিল না। তাছাড়া এখন দাঁড়াবার জন্য নিজের পাও গজিয়েছে। আজ দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু প্রথম দিকে ও যথার্থই একা একা নিজের পায়ে দাঁড়াতে পারত না। শিকারীরা খুব খুব করে হাসতে আরম্ভ করল, কিন্তু মহিলাটির চোখে সহানুভূতি ঘনিয়ে এলো, আর বাঘা লার্সেনের সমস্ত ব্যঙ্গবিদ্রুপ যেন তাতে ধুয়ে মুছে গেল। সত্যি বলতে কি, বহুদিন যাবৎ সহানুভূতি থেকে বঞ্চিত থাকার ফলে এই মুহূর্তে আমার মন একেবারে গলে গেল। আমি স্বেচ্ছায় ও সানন্দে তার গোলামে পরিণত হলাম। কিন্তু বাঘা লার্সেনের ওপর প্রচণ্ড রাগ হলো আমার। আমার পৌরুষের ওপর সে আঘাত হানল। যে পদযুগল সে আমাকে জুগিয়ে দিয়েছে বলে ইঙ্গিত করল, সেই পদযুগলকে সে ব্যঙ্গ করল। আমি তীব্র কণ্ঠে বলে উঠলাম, নিজের পায়ে দাঁড়াতে হয়তো শিখেছি, কিন্তু সে পা দিয়ে অন্যকে এখন পর্যন্ত মারিয়ে যেতে শিখিনি। উদ্ধত দুই চোখ আমার উপর মেলে সে বলল, তাহলে তোমার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। বলেই সে মিস ব্রুস্টাসের দিকে মুখ ফেরালো। তারপর বলল, আমরা এই জাহাজে সবাই খুব অতিথি বৎসল। মিস্টার ভ্যান উইডেন সে কথা ভালো করেই জানেন। মেহমানদের যেন কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে আমাদের সদা সতর্ক দৃষ্টি, তাই না মিস্টার ভ্যান উইডেন? আমি বললাম, তা তো বটেই। আলুর খোসা ছাড়ানো আর বাসন মাজা তো আছেই। সৌহার্দ্যের আধিক্যে মাঝে মাঝে ঘাড় পর্যন্ত মটকে দিই, সে কথা না হয় বাদই দিলাম। কপট দুশ্চিন্তার ভাব মুখে ফুটিয়ে বাঘা লার্সেন তাড়াতাড়ি বলে উঠল, না না, মিস্টার ভ্যান উইডেনের কথা শুনে ভুল ধারণা করবেন না। একটু লক্ষ্য করলেই দেখবেন মিস ব্রুস্টার, যে মিস্টার ভ্যান উইডেনের কোমরে একটা ছোড়া গোঁজা আছে। কোনো জাহাজের অফিসারের পক্ষে ব্যাপারটা একটু অসাধারণ। মিস্টার ভ্যান উইডেনের অনেক গুণ আছে, কিন্তু কি বলবো, মাঝে মাঝে তিনি একটু ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হয়ে পড়েন, তাই একটু কড়া ব্যবস্থা দরকার হয়ে পড়ে। কিন্তু অন্যান্য সময় শান্ত অবস্থায় তিনি খুব ভালো মানুষ। এই তো এখন দিব্যি শান্ত আছেন। এখন নিশ্চয়ই অস্বীকার করবে না যে মাত্র গতকালেই সে আমাকে খুন করবে বলে ভয় দেখিয়েছিল। রাগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো, আর চোখ দুটি নিশ্চয়ই আগুনের মতো জ্বলতে আরম্ভ করেছিল। সে আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলল, এই যে এখন ওর দিকে তাকিয়ে দেখুন, আপনার সামনে নিজেকেও আর সামলে রাখতে পারছে না। অবশ্য মেয়েদের সাহচর্য বা উপস্থিতিতে সে অভ্যস্ত নয়। না, এবার থেকে আমাকেও ওর সঙ্গে ডেকে বেরোবার সময় সাথে একটা অস্ত্রটস্ত্র কিছু রাখতে হবে। ছদ্ম দুঃখ প্রকাশের ভঙ্গি করতে করতে সে মাথা নাড়ল। খুব খারাপ, খুব খারাপ কথা। শিকারীরা সবাই প্রচণ্ড বেগে হো হো করে হেসে উঠল। ছোট্ট রুদ্ধ কুঠুরিতে ওদের ভারী গলার উচ্ছ্বসিত হাসির শব্দ একটা অদ্ভুত বন্য পরিবেশের সৃষ্টি করল। সমস্ত পটভূমি ছিল বন্য, জঙ্গলি, অসংস্কৃত। এর মধ্যে ওই অপরিচিতা রমণীকে নিতান্ত বেমানানভাবে বসে থাকতে দেখে এই প্রথমবারের মতো আমি উপলব্ধি করলাম যে আমি নিজেও এই বন্য পরিবেশের অবিসংবাদিত অংশ হয়ে দাঁড়িয়েছি। আমি এইসব লোকজনকে ভালোভাবে চিনি। ওদের মন কী পথে চলে তা আমার জানা। আমি নিজেও এদের একজন। শিল শিকারী জীবন আমি যাপন করছি। তাদের খাবার খাচ্ছি, তাদের ভাবনাই বহুলাংশে আমার ভাবনা হয়ে উঠেছে। ওদের রুক্ষ কর্কশ পোশাক, রুক্ষ কর্কশ মুখের চেহারা, উদ্ভ্রান্ত অট্টহাসি, আর এই কেবিনের কেঁপে ওঠা দেয়াল ও দোদুল্যমান লণ্ঠনের মধ্যে আমি আশ্চর্য কিছু দেখছি না। এইসব আমার সুপরিচিত। আমি রুটিতে মাখন লাগাচ্ছিলাম। হঠাৎ নিজের হাতের ওপর আমার চোখ পড়ল। দেখলাম হাতে কড়া পড়েছে। আঙুলগুলো ফোলা, নখ কালো। চুল বড় হতে হতে ঘাড়ের ওপর পড়েছে। কোটের হাত ছিঁড়ে গেছে। যে শার্ট গায়ে দিয়েছি তার গলায় বোতাম নেই। বাঘা লার্সেন যে ছোড়ার কথা বলেছিল, সেই ছোড়া সত্যি সত্যি আমার কোমরে গোজা রয়েছে। তাই তো স্বাভাবিক, কিন্তু কত যে স্বাভাবিক তা আগে কল্পনা করিনি।
এখনও চোখ দিয়ে ব্যাপারটা লক্ষ্য করলাম। শুধু এটা নয়, সবকিছু যে তার কাছে কি অদ্ভুত মনে হচ্ছে সুস্পষ্টভাবে তা উপলব্ধি করলাম। কিন্তু বাঘা লার্সেনের কথার মধ্যে যে বিদ্রুপ ছিল সেটা ওর কানেও ধরা পড়ল। আবারও সে আমার দিকে সহানুভূতি ভরা চোখে তাকালো, কিন্তু তার দৃষ্টিতে একটা বিভ্রান্তির ভাবও লক্ষ্য করলাম। কাপ্তানের বিদ্রুপ সমস্ত ব্যাপারটাকে তার নিকট আরও দুর্বোধ্য করে তুলল। সে বলল, অন্য কোনো পথচারী জাহাজে আমাকে তুলে দিতে পারবেন বোধহয়। বাঘা লার্সেন উত্তরে জানালো, শিল শিকারী জাহাজ ছাড়া আর কোনো জাহাজের দেখা আমরা পাব না। সে আপত্তি করে উঠল, কিন্তু আমার সঙ্গে কোনো জামা কাপড় নেই, কিছু নেই। আপনি স্যার ভুলে যাচ্ছেন যে আমি একজন স্ত্রীলোক, আর আপনাদের মতো এই ধরনের বেপরোয়া ভবঘুরে জীবনে একটুও অভ্যস্ত নই। তাহলে যত তাড়াতাড়ি অভ্যস্ত হন ততই মঙ্গল। আমি সূঁচছুতো আর কাপড় দেব আপনাকে। দু একটা পোশাক নিজে বানিয়ে নিতে আশা করি আপনার মারাত্মক কিছু কষ্ট হবে না। মিস ব্রুস্টার ঠোঁটে একটা ভঙ্গি করল। মনে হলো পোশাক তৈরিতে নিজের অকর্মণ্যতার কথা বলতে চাইল। স্পষ্ট বোঝা গেল যে সে রীতিমতো বিভ্রান্ত, ভীত। আর এটাও বুঝলাম যে সাহসের সঙ্গে সে তার মনের ওই ভাবকে আমাদের কাছ থেকে লুকাতে চাইছে। বাঘা লার্সেন বলল, মিস্টার ভ্যান উইডেনের মতো আপনার সবকিছু কাজও বুঝি এতদিন অন্য লোক করে দিয়েছে? সে যাই হোক, আমার কাছে মনে হয় নিজের হাতে কিছু কাজ করলে আপনার হাত খসে যাবে না। আচ্ছা, নিজের জীবিকার জন্য আপনি করেন কি? এবার মিস ব্রুস্টারের চোখে অপার বিস্ময়ের ভাব আর গোপন থাকল না। বিশ্বাস করুন, আপনাকে আমি অপমান বা অবজ্ঞা করছি না। মানুষকে খেতে হয়, সেই জন্য তাকে কিছু না কিছু করতে হয়। এই যে দেখছেন এরা সেই উদ্দেশ্যে শিল মাছ শিকার করে, সেই একই উদ্দেশ্যে আমি এই জাহাজ চালাই। আর আপাতত মিস্টার ভ্যান উইডেন নিজের অন্ন সংস্থানের ব্যবস্থা করছেন আমাকে সাহায্য করে। এবার বলুন, আপনি কি করেন? সে কথা না বলে কাঁধ কুঁচকাল। নিজের অন্ন সংস্থান কি আপনি নিজে করেন, নাকি আর কেউ আপনাকে খাওয়ায়? আমি স্পষ্ট দেখলাম যে বাঘা লার্সেনের কথা শুনে, তাকে দেখে তার দু চোখে ভয়ে ছায়া ঘনিয়ে এলো, কিন্তু তবু সাহসের সঙ্গে মুখে হাসি ফুটিয়ে প্রশ্নের সুরে সুর মিলিয়ে সে জবাব দিল, সত্যি কথা বললে বলতে হয় যে জীবনের অধিকাংশ সময় অন্য লোক আমার খাবার সংস্থান করে দিয়েছে। আর অন্য কেউ বোধহয় আপনার বিছানাও করে দিয়েছে? আমি নিজেই আমার বিছানা করেছি, সে জবাব দিল। প্রায়ই? কপট ক্ষোভের ভঙ্গিতে সে মাথা নাড়ল। যেসব গরিব লোক যুক্তরাষ্ট্রে নিজেদের জীবিকা অর্জনের জন্য আপনার মতো কোনো রকম কাজ করে না, তাদের জন্য সেখানে ওরা কী ব্যবস্থা করে আপনি জানেন? সে করুণ কণ্ঠে উত্তর দিল, আমি সত্যি এসব বিষয়ে একদম কিছু জানি না। কি করে? ওদের তারা জেলে দেয়। জীবিকা অর্জন না করা যে অপরাধ তারা তাকে বলে বাউন্ডুলেপনা বা ভিক্ষাবৃত্তি। আমি যদি মিস্টার ভ্যান উইডেনের মতো দিনরাত শুধু ন্যায় অন্যায়ের প্রশ্ন নিয়ে মেতে থাকতাম, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতাম যে বাঁচার যোগ্যতা অর্জনের জন্য যখন আপনি কিছুই করেন না, তখন কোন অধিকারে আপনি বেঁচে আছেন? কিন্তু যেহেতু আপনি মিস্টার ভ্যান উইডেন নন, সেই হেতু এ প্রশ্নের উত্তর না দিলেও চলবে, তাই না? আতঙ্ক ভরা দুই চোখ মেলে মুখে হাসি ফুটিয়ে সে বলল, কিন্তু তার করুণ অবস্থা দেখে আমার বুকের মধ্যে খচ করে কাঁটার মতো ব্যথা লাগল। ভিন্ন কোনো প্রসঙ্গ তুলে আমাকে আলোচনার মোড় ঘুরিয়ে দিতেই হবে। বাঘা লার্সেন হিংস্র উল্লসিত গলায় জিজ্ঞেস করল, নিজের পরিশ্রমে জীবনের কখনো একটি ডলার রোজগার করেছেন কি আপনি? কি উত্তর হবে সে সম্পর্কে তার মনে কোনো সন্দেহ ছিল না। মিস ব্রুস্টার বলল, হ্যাঁ করেছি। তার জবাব শুনে বাঘা লার্সেন এমন মিইয়ে গেল যে আমি প্রায় হেসে উঠেছিলাম। ও তারপর বলল, আমার মনে আছে, তখন খুব ছোট আমি। পুরো 5 মিনিট কোনো কথা না বলে সম্পূর্ণ নীরব থাকার জন্য আমার বাবা আমাকে একটা ডলার দিয়েছিলেন। বাঘা লার্সেনের মুখে প্রশ্রয়ের হাসি ফুটল। সে বলে চলল, কিন্তু সে অনেকদিন আগের কথা। তাছাড়া আপনিও অবশ্য ওই বছরের মেয়ের কাছে তার জীবিকা অর্জনের প্রত্যাশা করবেন না। একটু থেমে বলল, তবে বর্তমানে আমি বছরে $1800 রোজগার করি। এই উক্তিটি শোনার সঙ্গে সঙ্গে একযোগে সকলের দৃষ্টি খাবার প্লেট ত্যাগ করে তার উপর ন্যস্ত হলো। যে মেয়ে বছরে $1800 রোজগার করে তাকে ভালো করে দেখা দরকার। বাঘা লার্সেনের চোখে অকপট প্রশংসার আলো ফুটে উঠল। বেতন না স্বাধীন কাজ? চটপট জবাব দিল সে, স্বাধীন কাজ। বাঘা লার্সেন মনে মনে হিসাব করে বলল,
$1800? তার মানে মাসে $150। ঠিক আছে মিস ব্রুস্টার, গোস্টের মধ্যে কিছু মাত্রা ক্ষুদ্রতা নেই। আমাদের সঙ্গে যতদিন আপনাকে কাটাতে হবে ততদিন এখান থেকে ওই হারেই টাকা পাবেন। ও কোনো কথা বলল না। বাঘা লার্সেনের হাবভাব আর খেয়ালিপনার সঙ্গে তখনও তার সম্মুখ পরিচয় ঘটেনি। তার কথাকে তাই সে এখানে সহজভাবে গ্রহণ করতে পারল না। কাপ্তান এবার দরাজ গলায় প্রশ্ন করল, কিন্তু আপনার কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, কি জিনিস তৈরি করেন আপনি? কি যন্ত্রপাতি লাগবে আপনার? কি কি মাল মশলা চাই? ও সহাস্যে জবাব দিল, কাগজ আর কালি, আর হ্যাঁ, একটা টাইপরাইটারও চাই। আমি ধীরে ধীরে দৃঢ় কণ্ঠে, যেন ওকে কোনো অপরাধের জন্য অভিযুক্ত করছি তেমনি গলায় বললাম, আপনি মড ব্রুস্টার? সে আমার মুখের ওপর 2 কৌতূহলী চোখ তুলে বলল, আপনি কি করে জানলেন? আমি প্রশ্ন করলাম, আপনি মড ব্রুস্টার নন? মাথা নেড়ে সে সম্মতি জানালো। এবার বাঘা লার্সেনের বিভ্রান্ত হওয়ার পালা। এই নাম এবং তার আশ্চর্য আবেদন সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। আমি সগর্বে অনুভব করলাম যে আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, এবং অনেক দিনের ক্লান্তি এবং অবসাদের পর এই প্রথমবারের মতো আমি বাঘা লার্সেনের ওপর আমার শ্রেষ্ঠত্ব সম্পর্কে সচেতন হলাম। আমি হালকাভাবে বললাম, আমার মনে পড়ছে যে একসময় আমি একটা ছোট্ট কবিতার বইয়ের সমালোচনা করেছিলাম। আমাকে বাধা দিয়ে সে চেঁচিয়ে উঠল, আপনি হলেন? দু চোখে অপরিসীম বিস্ময় ফুটিয়ে সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আমি মাথা নাড়লাম। হামফ্রি ভ্যান উইডেন? সে তার বাক্যটি সমাপ্ত করল। তারপর বাঘা লার্সেনের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, উহ, আমার কি ভালোই যে লাগছে। তারপর একটু অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি বলে উঠল, সেই সমালোচনার কথা আমার মনে আছে। বড় বেশি প্রশংসা করেছিলেন আপনি আমার। আমি প্রতিবাদ করে বললাম, মোটেই না। আপনি আমার বিচার ক্ষমতার প্রতি কটাক্ষ করছেন। আমার সমালোচনার মূল সূত্রগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করছেন। কেন? ল্যাং নিজে কি আপনার কিস এন্ডিওর্স কবিতাটিকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ 4টি সনেটের অন্যতম বলে গণ্য করেননি? কিন্তু আপনি আমাকে আমেরিকার মিসেস মিনেল বলে অভিহিত করেছিলেন। আমি বললাম, সেটা কি সত্যি নয়? সে জবাব দিল, না তা নয়, তবে আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম। আমার শ্রেষ্ঠ পণ্ডিতি ভঙ্গিতে আমি বললাম, অপরিচিতের মূল্যায়ন আমরা পরিচিতের মানদণ্ড দিয়েই করতে পারি। সমালোচক হিসেবে আপনার মূল্য নির্ধারণ করা আমার পক্ষে অপরিহার্য ছিল। আজ আপনি নিজেই একটি মানদণ্ড হয়ে উঠেছেন। আমার পড়ার টেবিলে আপনার 7টি চটি চটি কবিতার বই সাজানো আছে। তার পাশাপাশি 2টি মোটা প্রবন্ধের বইও আছে। উৎকর্ষের দিক দিয়ে আপনার গদ্য প্রবন্ধ আপনার কবিতারই সমপর্যায়ের। অদূর ভবিষ্যতে বিলেতে হয়তো কোনো নতুন কবির আবির্ভাব হবে এবং সমালোচকেরা তাকে ইংল্যান্ডের মড ব্রুস্টার বলে অভিহিত করবে। সে মৃদুস্বরে বলল, অশেষ ধন্যবাদ মিস্টার ভ্যান উইডেন। তার কণ্ঠস্বর এবং হাজারবার শোনা এই কথাকটির নিতান্ত গতানুগতিকতা আমার মনে প্রাচীন অতীত দিনের অজস্র স্মৃতি জাগিয়ে তুলল। সে জীবন আমি আজ কোথায় ফেলে এসেছি, সে জীবনের কথা ভেবে আমার মন হঠাৎ চঞ্চল হয়ে উঠল। গম্ভীর মুখে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমি আবার বললাম, আপনি মড ব্রুস্টার? অনুরূপ গম্ভীর মুখে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে বলল, আপনি হামফ্রি ভ্যান উইডেন। তারপর যোগ করল, কিন্তু কি আশ্চর্য, আমি কিছু বুঝতে পারছি না। আপনার গুরুগম্ভীর সংযত লেখনী এবার কোনো রোমহর্ষক রোমান্টিক সমুদ্র উপাখ্যান রচনায় নিয়োজিত হতে চলেছে নাকি? না না, লেখার মাল মশলা সংগ্রহ করার জন্য আমি এই সমুদ্র যাত্রায় আসিনি। গল্প উপন্যাস রচনা করার যোগ্যতাও আমার নেই, প্রবণতাও নেই। কিন্তু একটা কথা বলুন, আপনি সারাক্ষণ ক্যালিফোর্নিয়ায় ডুব দিয়ে থাকেন কেন? এটা ঠিক না। আপনি হলেন গিয়ে মার্কিন সাহিত্য জগতের 2য় ডিন। আপনাকে আমরা পূর্বাঞ্চলের লোক দেখতেই পাই না। আমি মাথা নিচু করে তাকে অভিবাদন করলাম। তারপর অত প্রশংসার আমি যোগ্য নই সেরকম একটা ভঙ্গি করলাম। ফিলাডেলফিয়ায় একবার আপনার সঙ্গে আমার প্রায় দেখা হয়ে গিয়েছিল। ব্রাউনিং সম্পর্কিত কি একটা সাহিত্য সভায় আপনার বক্তৃতা করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা হয়নি। আমাদের ট্রেন সেদিন 4 ঘন্টা দেরিতে পৌঁছেছিল। এরপর আমরা কোথায় আছি সে কথা সম্পূর্ণ ভুলে গিয়ে অজস্র গল্পের বন্যায় ডুবে গেলাম। বাঘা লার্সেন একপাশে নীরবে বসে রইল।
শিকারীরা খাওয়া শেষ করে উঠে ডেকের ওপর চলে গেল, কিন্তু বাঘা লার্সেন তেমনি চুপ করে বসে থাকল। হঠাৎ ওর উপস্থিতির সম্পর্কে আমরা সচেতন হলাম। চেয়ারে হেলান দিয়ে সে একমনে কৌতূহলের সাথে তার অজানা জগতের অচেনা ভাষায় আলাপ শুনছে। কথা বলতে বলতে একটা বাক্যের মাঝপথে আমি থেমে গেলাম। বর্তমান তার সমস্ত দুর্ভাবনা ও বিপদের আশঙ্কা নিয়ে হাতুড়ির মতো আমার বুকের ওপর আঘাত করল। মিস ব্রুস্টারও সে সম্পর্কে তীব্রভাবে সচেতন হয়ে উঠল। বাঘা লার্সেনের দিকে চোখ তুলে তাকালো সে। তার চোখে একটা অস্পষ্ট অজানা ভয়ের ছায়া ঘনিয়ে এলো। বাঘা লার্সেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, একটু অপ্রস্তুতভাবে হাসল। সে হাসির শব্দ মনে হলো দস্তার মতো। তাচ্ছিল্যের ভঙ্গিতে হাত নেড়ে সে বলল, হুম, আমার কথা ভাববেন না, আমি ধর্তব্যের মধ্যে নই, আপনারা আলাপ করতে থাকুন। কিন্তু আলাপের দুয়ার তখন রুদ্ধ হয়ে গেছে। অপ্রস্তুত হাসি হেসে আমরাও টেবিল থেকে উঠে পড়লাম। একবিংশ অধ্যায়। খাবার টেবিলে মড ব্রুস্টার এবং আমার আলাপ আলোচনায় বাঘা লার্সেন কোনো অংশ নিতে পারেনি। আমি বুঝেছিলাম যে তার সে ক্ষোভ কোনো না কোনো প্রকারে প্রকাশ পাবেই। বিস্ফোরণটা জুটল টমাস মাগ্রিজের কপালে। সে তার চালচলনও বদলায়নি, শার্টও বদলায়নি। সে বলল বটে যে শার্ট বদলেছে, কিন্তু জামার চেহারা দেখে তার উক্তিকে মেনে নেওয়া শক্ত। আর হাঁড়ি পাতিল ও বাসনকোসনের গায়ে জমাট চর্বির পরিমাণ দেখে সাধারণ পরিচ্ছন্নতার যে কিছুমাত্র উন্নতি হয়নি সে কথা স্পষ্ট বোঝা গেল। বাঘা লার্সেন বলল, কুকি, তোমাকে আমি আগেই সাবধান করে দিয়েছিলাম, এবার শাস্তি ভোগ করতে হবে। মাগ্রিজের চেহারার ময়লা আস্তরণ ভেদ করে ভয়ের বিবর্ণতা ফুটে উঠল। বাঘা লার্সেন দড়ি নিয়ে দুজন খালাসিকে ডাকতেই সে রান্নাঘর থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে পড়ি মরি করে দৌড় দিল। পেছনে পেছনে ছুটল দুজন খালাসি। খালাসিদের উৎসাহের শেষ নেই। মাগ্রিজ ওদেরকে এতদিন যে জঘন্য খাবার খাইয়েছে তা বর্ণনাতীত। এখন তাকে পানিতে ফেলে খানিকটা নাকানি চুবানি খাওয়াতে পারলে তাদের গায়ে ঝাল মেটে। ওই ধরনের শাস্তির পক্ষে পরিস্থিতিও অনুকূল। সমুদ্রের অবস্থা শান্ত। গোস্টের গতিবেগ এখন ঘন্টায় 3 মাইলের বেশি নয়, কিন্তু মাগ্রিজকে কিছুমাত্র ইচ্ছুক দেখা গেল না। হয়তো ইতোপূর্বে সে এই শাস্তির যথার্থ রূপ দেখেছে। তার ওপর সমুদ্রের পানি তখন ভীষণ ঠান্ডা, আর মাগ্রিজের শরীরের অবস্থাও নিতান্ত কাহিল। শিকারীরা সবাই ডেকের ওপর মজা দেখার জন্য বেরিয়ে এসেছে। খালাসিরাও অনেকে এসে জুটল। আতঙ্কে মাগ্রিজ যেন পাগল হয়ে গেল। অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে সে সবার হাত এড়িয়ে এদিক থেকে আরেক দিকে ছুটোছুটি করতে লাগল। রান্নাঘর আর সিঁড়ির কোনায় একবার প্রায় ধরা পড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ এক লাফে সে বিড়ালের মতো কেবিনের ছাদে লাফিয়ে উঠে পেছন দিকে পালালো। কিন্তু ওর পশ্চাৎ ধাবনকারীরা ওকে ছাড়ল না। মাগ্রিজ আবার ঘুরে কেবিনের ওপর দিয়ে রান্নাঘরের পাশ কেটে ডেকে এসে দাঁড়ালো। এবার হ্যারিসন ছুটল তার পিছু পিছু। প্রায় ধরে ফেলেছে, এমন সময় মাগ্রিজ হঠাৎ একটা পালের দড়ি ধরে শূন্যে লাফিয়ে উঠল। চোখের পলকে সে পা দুটো গুটিয়ে নিয়ে প্রচণ্ড বেগে লাথি ছুড়ল। ছুটে আসা হ্যারিসনের বুকে লাগল সেই লাথি। সে আর্তনাদ করে বুক চেপে ধরে ডেকের ওপর শুয়ে পড়ল। শিকারীরা হাততালি দিয়ে হো হো করে হেসে উঠল, আর মাগ্রিজ তার পেছনে ছোট খালাসিদের এঁকে বেঁকে নানান কৌশলে পাকা ফুটবল খেলোয়াড়দের মতো এড়িয়ে ছুটতে লাগল। জাহাজের সামনে পেছনে সর্বত্র তাকে পাগলের মতো দৌড়াতে দেখা গেল। একবার কেবিনের কোণ ঘুরে সজোরে আসতে গিয়ে সে পা পিছলে পড়ে গেল। নিলসন তখন হালে চাকা ধরে কাছেই দাঁড়িয়েছিল। মাগ্রিজ হুমড়ি খেয়ে তার পায়ের ওপর পড়ল। দুজনই পপাত ধরণীতল। কিন্তু একটু পরে মাগ্রিজ উঠে দাঁড়ালো, অথচ নিলসন পড়ে থাকল। দুর্বোধ্য রহস্যময়ভাবে মাগ্রিজের ঠুনকো শরীরের ধাক্কায় ওই রকম জোয়ান লোকটার পা ভেঙে গেল। এবার পার্সন্স এসে চাকা ধরল। আবার ক্রমাগত ছুটোছুটি শুরু হলো। ভয়ে মাগ্রিজের মুখ নীল হয়ে গেছে। খালাসিরা চিৎকার করতে করতে একে অন্যকে নির্দেশ আর উপদেশ দিতে দিতে ওর পেছনে পেছনে ছুটল। শিকারীরা সহাস্যে তাদের উৎসাহ দিল। একবার মাগ্রিজ পড়ে গেল। সঙ্গে সঙ্গে 3 জন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বান মাছের মতো কিলবিল করতে করতে সে তাদের নিচ থেকে পিছলে বেরিয়ে পড়ে আবার দৌড়তে আরম্ভ করল। তার ঠোঁট কেটে রক্ত ঝরছে। পরনের শার্ট ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে সে এবার প্রধান পালে রশি ধরে লাফ দিয়ে উঠল। তারপর এক রশি থেকে আরেক রশি ধরে সে সোজা মাস্তুলের মাথায় উঠে গেল। কিন্তু তাতেও সে নিস্তার পেল না।
জনছয়েক খালাসি ভিন্ন ভিন্ন দিক থেকে তার দিকে এগিয়ে গেল। উফটি উফটি আর ব্ল্যাক সরু সরু কাঠামো ধরে শুধু বাহুর জোরে নিজেদেরকে ওপরের দিকে টেনে তুলল। কাজটা বেশ বিপজ্জনক ছিল। ডেক থেকে প্রায় ১০০ ফিট উঁচুতে শুধু হাতের ওপর ভর দিয়ে ওরা মাগরিজের লাথি বাঁচিয়ে তাকে ধরবার চেষ্টা করল। মাগরিজ অনবরত লাথি মেরে চলেছে। তারপর হঠাৎ একসময় উফটি উফটি শক্ত করে তার একটা পা জড়িয়ে ধরল। ব্ল্যাকও ঠিক তাই করল। তারপর তিনজনই কিছুক্ষণ লুটোপুটি করে তাদের পরবর্তী নিচের কাঠামোতে অপেক্ষা করা সঙ্গীদের কোলের ওপর পড়ল হুড়মুড় করে। এতক্ষণে আকাশ যুদ্ধ শেষ হলো। মাগরিজের মুখ দিয়ে রক্ত ফেনা উঠছে। ওরা তাকে ডেকে নামিয়ে আনল। বাঘা লারসেন তার কাঁধের ওপর দিয়ে দড়ি ঘুরিয়ে বেঁধে জাহাজের একেবারে পেছন দিকে নিয়ে গেল। তারপর ওরা ওকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। ৪০, ৫০, ৬০ ফুট পর্যন্ত দড়ি ছাড়া হলো। তারপর বাঘা লারসেনের আদেশে শোনা গেল সঙ্গে সঙ্গে উফটি উফটি দড়ি ছাড়া বন্ধ করল। একটু পরেই দড়ি টান টান হয়ে উঠল। আমাদের জাহাজ সামনে এগিয়ে যেতেই হ্যাঁচকা টান খেয়ে মাগরিজ পানির ওপর ভেসে উঠল। সে এক করুণ দৃশ্য। তার পানিতে ডুবে মরবার কোনো সম্ভাবনা ছিল না। তাছাড়া ওর প্রাণও ছিল কঠিন। কিন্তু নাকানি চুবানি খেতে খেতে তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠল। মড ব্রুস্টারের অস্তিত্বের কথা আমি সম্পূর্ণ বিস্মৃত হয়েছিলাম। আলতোভাবে সে আমার পাশে এসে দাঁড়াতেই আমি চমকে উঠে সে সম্পর্কে সচেতন হলাম। এই প্রথমবারের মতো সে আমাদের জাহাজের ডেকের ওপর উঠে এলো। তাকে দেখে সবাই নিস্তব্ধ হয়ে গেল। আনন্দের কারণটা কি সে জানতে চাইল। এই ধরনের নিষ্ঠুরতা তাকে প্রত্যক্ষ করতে হবে ভেবে আমার ভেতরটা কাপ্তানের বিরুদ্ধে রাগে জ্বলে উঠল। কিন্তু আমি বাইরে শান্ত ভাব বজায় রেখে শীতল গলায় বললাম, কাপ্তান লারসেনকে জিজ্ঞেস করুন। আমার কথা মতো বাঘা লারসেনকে জিজ্ঞাসা করার জন্য সে তার দিকে ফিরল। কিন্তু তার আগেই ও চোখ পড়ল উফটি উফটির ওপর। সুঠাম শরীর, টান টান, সে শক্ত হাতে দড়ির প্রান্ত ধরে আছে। মড ব্রুস্টার ওকে জিজ্ঞেস করল, কি মাছ ধরছ নাকি? সে কোনো জবাব দিল না। স্থির দৃষ্টিতে সে জাহাজের পেছনে পানির দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ যেন দপ করে জ্বলে উঠল। তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল, হাঙ্গর স্যার! সঙ্গে সঙ্গে বাঘা লারসেন চেঁচিয়ে হুকুম দিল, জাহাজ থামিয়ে দাও একেবারে, আর তাড়াতাড়ি দড়ি ধরে টান দাও। বলতে বলতে এক লাফে সেই সকলের আগে দড়ির কাছে এসে টানতে শুরু করল। উফটি উফটির চিৎকার মাগরিজের কানেও পৌঁছেছিল। সে ততক্ষণে প্রাণের ভয়ে উন্মত্তের মতো আর্তনাদ করতে শুরু করেছে। আমি দেখলাম একটি কালো ডানা দ্রুতবেগে পানি কেটে তার দিকে এগিয়ে যাচ্ছে। মাগরিজকে যত তাড়াতাড়ি ওরা টেনে তুলছিল তার চাইতে বেশি দ্রুতগতিতে হাঙ্গরটা ওর দিকে ছুটে যাচ্ছিল। শেষ পর্যন্ত কে জিতবে বলা যাচ্ছিল না। প্রতিটি মুহূর্ত তখন সংঘাতময়, চরম সংকটে পূর্ণ। মাগরিজ ততক্ষণে ঠিক আমাদের জাহাজের পশ্চাৎদেশের কাছে এসে পড়েছে। হঠাৎ একটা ঢেউয়ের নিচু টানে সে মুহূর্তের জন্য তলিয়ে যেতেই হাঙ্গরটা একটা অযাচিত সুযোগ পেয়ে গেল। তার ডানা অদৃশ্য হয়ে গেল। সাদা পেটটা বিদ্যুতের মতো শূন্যে লাফিয়ে উঠল। বাঘা লারসেনও বিদ্যুৎ বেগে দড়ি ধরে সমস্ত শক্তি প্রয়োগ করে একটা প্রচণ্ড হ্যাঁচকা টান দিল। কিন্তু হাঙ্গরের দ্রুততার সঙ্গে প্রতিযোগিতায় জিততে পারল না। দড়ির হ্যাঁচকা টানে মাগরিজের শরীর পানির ওপর শূন্যে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে হাঙ্গরও লাফ দিল। মাগরিজ তার পা গুটিয়ে নিল। মনে হলো নরখাদক ভয়ঙ্কর প্রাণীটি আলতোভাবে বাবুর্চির একটা পা সামান্য স্পর্শ করেই ঝুপ করে পানিতে ডুব দিল। কিন্তু সেই স্পর্শের ক্ষণিক মুহূর্তটিতে বাবুর্চির তীক্ষ্ণ চিৎকার করে উঠল এবং তারপরই দড়ির টানে রেলিং টপকে সদ্যধৃত মাছের মতো সে তালগোল পাকিয়ে ডেকের ওপর ধূপ করে পড়ল আর পড়েই ছটফট করে গড়াগড়ি করতে লাগল। তার ডান পা থেকে তখন ফিনকি দিয়ে রক্ত ছুটছে। পায়ের গুলফের কাছ থেকে সম্পূর্ণ পাতাটা পরিষ্কার করে কেটে নিয়ে গেছে হাঙ্গর। আমি চট করে মড ব্রুস্টারের দিকে তাকালাম। তার মুখ কাগজের মতো সাদা, চোখ দুটি ভয়ে বিস্ফারিত। টমাস মাগরিজ নয়, বাঘা লারসেনের দিকে সে তাকিয়ে আছে। বাঘা লারসেনও সেটা বুঝতে পারল। কর্কশ হাসি হেসে সে বলল, পুরুষের কৌতুক ক্রীড়া মিস ব্রুস্টার। আপনি যা দেখে অভ্যস্ত তার চাইতে হয়তো একটু বেশি দস্যিপনা আছে এর মধ্যে। তবু এটা পুরুষের কৌতুক ক্রীড়া ছাড়া আর কিছুই নয়। হাঙ্গরের ব্যাপারটা হিসাবের মধ্যে ধরা ছিল না। সেটা মাগরিজ ইতোমধ্যে মাথা উঁচু করে তার ক্ষতির পরিমাণ যাচাই করে নিয়েছিল। হঠাৎ সে দ্রুত ডেকের ওপর দিয়ে গড়িয়ে এসে বাঘা লারসেনের পায়ে একটা প্রচণ্ড কামড় বসিয়ে দিল। বাঘা লারসেন শান্তভাবে নিচু হয়ে
তার কানের পাশে চোয়ালের পেছন দিকে বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে সজোরে চাপ দিল। ধীরে ধীরে বাবুর্চির অনিচ্ছুক চোয়াল ফাঁক হলো। বাঘা লার্সেন তার পা ছাড়িয়ে নিয়ে সরে এলো, যেন কিছুই হয়নি, মাঝখানে কোনো বাধা পড়েনি। এমন ভঙ্গিতে আগের কথা জেদ টেনে সে বলল, হাঙ্গরকে হিসেবের মধ্যে ধরা হয়নি। তার আবির্ভাব, কি বলবো, দৈবের কীর্তি। ওর কথা যে তার কানে গেছে মিস ব্রুস্টার তার বিন্দুমাত্র ইঙ্গিত দিল না। সে শুধু মুখ ঘুরিয়ে নিল। তবে তার দুচোখে একটা অবর্ণনীয় ঘৃণার ভাব ফুটে উঠল। ঘুরে দাঁড়িয়ে এক পা বাড়াতে না বাড়াতেই কিন্তু পা টলে উঠল। দুর্বলভাবে সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ধরে না ফেললে সে পড়ে যেত। আমি ওকে ধরে কেবিনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিলাম। আমার মনে হলো সে বোধহয় অজ্ঞান হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে ও নিজেকে সামলে নিল। বাঘা লার্সেন আমার উদ্দেশ্যে হেঁকে বলল, মিস্টার ভ্যান উইডেন, একটা টুর্নিকেট নিয়ে এসো। আমি ইতস্তত করতে লাগলাম, কিন্তু মিস ব্রুস্টারের ঠোঁট দুটি নড়ে উঠল এবং কোনো শব্দ না বেরুলেও আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সে তার চোখ দিয়ে আমাকে ওই হতভাগ্য আহত লোকটির সাহায্যের জন্য যেতে আদেশ করছে। একটু পরে সে ফিসফিস করে কোনো রকমে উচ্চারণ করল, প্লিজ, এবং তার সেই আদেশ না মেনে আমি পারলাম না। এতদিনে অস্ত্রচিকিৎসায় আমি এতটা পারদর্শী হয়ে উঠেছিলাম যে বাঘা লার্সেন আমাকে দু একটা উপদেশ দিয়েই নিজের কাজে চলে গেল। শুধু জন্দই খালাসিকে রেখে গেল আমাকে সাহায্য করার জন্য। আমি মাগরিজের চিকিৎসায় মন দিলাম, আর বাঘা লার্সেন ব্যস্ত হয়ে উঠল হাঙরকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য। একটা ভারী মজবুত বড়শিতে লবণ মাখানো চর্বিযুক্ত শুয়োরের মাংসের টোপ গেঁথে সমুদ্রে ফেলে দেয়া হলো। আমি মাগরিজের আহত পায়ের কাটা রগ আর শিরাগুলি ভালো করে সেলাই করে বেঁধে উঠতে না উঠতেই ওরা অপরাধী হাঙরটাকে সোল্লাসে গান গাইতে গাইতে জাহাজের ওপর টেনে তুলল। আমি নিজে যাইনি, কিন্তু আমার সহকারী দুজন এক এক করে ছুটে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে দেখে এসেছে। প্রায় 16 ফুট লম্বা হাঙর। ওটাকে প্রধান মাস্তুলের কাঠের সঙ্গে ঝুলিয়ে সাঁড়াশি দিয়ে ওর মুখ যতদূর সম্ভব টেনে ফাঁক করা হলো। তারপর একটা চোখা অথচ মজবুত পাত তার মুখের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেয়া হলো যেন কিছুতেই সে আর ওই হা করা মুখ বন্ধ করতে না পারে। তারপর সাঁড়াশি সরিয়ে নিয়ে বড়শি খুলে ফেলে ওটাকে আবার সমুদ্রে ছেড়ে দেয়া হলো। তার শক্তি পুরো মাত্রায় অব্যাহত থাকল, কিন্তু তা সত্ত্বেও সে নিতান্ত অসহায় ও নিরুপায় হয়ে পড়ল। উপোস দিতে দিতে ধীরে ধীরে তাকে মৃত্যুবরণ করতে হবে। তার ভাগ্যে জুটল জীবন্ত মৃত্যু। কিন্তু অনুরূপ শাস্তি বোধহয় হাঙ্গরটির চাইতেও বেশি প্রাপ্য ছিল যে লোকটি এই শাস্তি উদ্ভাবন করেছে তার।